হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আশার প্রদীপ একাডেমি। সো আজকে আমরা ক্লাস 12-এর ফিলোসফি সাবজেক্টের 8 নম্বর যে চ্যাপ্টারটা, অর্থাৎ সত্তাপেক্ষক যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে, এটা আজকে আমরা কভার করতে চলেছি। তোমাদের এখানে সিলেবাস থাকবে টোটাল 3টা এমসিকিউ থাকবে এবং 2টো এসিকিউ থাকবে, টোটাল 5 নম্বর। এইচএসে এই 5 নম্বর বিশাল পরিমাণে একটা ইম্পর্টেন্ট পার্ট। তো বিশেষ করে বলতে গেলে উচ্চ মাধ্যমিকে প্রত্যেকটা নাম্বার একটা নাম্বার, এখানে তো 5 নাম্বার আছে, একটা নাম্বার উচ্চ মাধ্যমিকে একটা নাম্বারের জন্য স্টার ছুটে যায়। বুঝতে পেরেছো? তো এখানে টোটাল তোমাদের 5 নাম্বার রয়েছে। আর এই টপিকটাতে এমনভাবে ছোট বাচ্চাদের মতন পড়াবো, বলতে গেলে একদম ছোট বাচ্চারাও বুঝতে পারবে। জাস্ট খাতা কলম নিয়ে বসবে এবং লিখে নেবে। সম্পূর্ণ এখানে নোট সহকারে তোমাদের এখানে উল্লেখ করেছি। তোমরা জানো যে এই মতন করে তোমরা যখন প্রিভিয়াসের কোশ্চেন দেখেছো, ঠিক আছে, বা দেখবে, তোমাদের কিন্তু বোর্ডে এরকম করে কোশ্চেনটা দিবে। এটা বলবে যে শত সত্য বা শত মিথ্যা বা অনিশ্চিত কোনটা হবে এটা নির্ণয় করতে দিবে, অথবা এর সত্যতা প্রমাণ করো, এই মতন দিতে পারে, ঠিক আছে, বা কোনো একটা দিতে পারে। ওকে, যে পি কার এটুকু দিয়ে বললো যে এর সত্যতা বা এর সত্য সারণী কী হবে, বা আর কোনো কিছু কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে। তো যাই হোক না কেন, এই যে ধরনের যে কোশ্চেনগুলো, এরকম যে কোশ্চেনগুলো আসবে, তোমাদেরকে এটুকু গ্যারেন্টি দিচ্ছি, ছোট বাচ্চাদের মতন আজকের ক্লাসটা যদি একদম কেয়ারফুলি করে করো এবং মনোযোগ সহকারে করো, এটুকু নিশ্চিত রাখি একটা ক্লাসের চেয়ে আর দ্বিতীয় ক্লাস মানে এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাসের জন্য কোনো প্রয়োজন, মানে দ্বিতীয় ক্লাস দরকার পড়বে না। প্রত্যেকে বলবো এখানে যে লিখতে বলছি, ঠিক আছে, লিখতে বলবো, তোমরা অবশ্যই লিখবে কেয়ারফুলি, ঠিক আছে। একটু আমি তোমাদেরকে পড়ে পড়ে যাব, তোমরা পুশ করে করে, মানে আর কি ক্লাসটা যখন দেখবে, ঠিক আছে, যখন স্পিড যদি তোমাদের একটু কমে যায় তাহলে কী করবে, পুশ করে দেবে, পুশ করে তোমরা কন্টিনিউভাবে ক্লাসটা করবে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে আমাদের, দেখো আজকের যে টপিক রয়েছে সেটা হচ্ছে সত্য সারণী বা অপেক্ষক, তোমাদের এটা চ্যাপ্টারের নাম রয়েছে। আরেকবার বলে দিচ্ছি, টোটাল 5 নম্বর আছে এখান থেকে। 5 নম্বর ফিলোসফিতে এইটুকু যে কোনো অবস্থায় মানে গ্যারান্টি দিচ্ছি যে 5 নম্বর তোমরা এখানে নিশ্চিত, একদম যে কোনো অবস্থায় 3টা এমসিকিউ এবং 2টো এসএকিউ যে কোনো অবস্থায় এখানে তোমরা আজকে পেয়ে যাবে এই ক্লাসটার মধ্যে। প্রত্যেককে বলবো, ঠিক আছে। আর এই যে লেখাগুলো আছে, এই লেখা থেকে কেউ হাসবে না, একটা কথা ক্লিয়ার বলে দিচ্ছি, বিকজ এই লেখাগুলো হচ্ছে প্রায় 2016-র লেখা। হ্যাঁ, 2016-17 লেখা, বুঝতে পারলে? 2016-17 যারা এইচএস দিয়েছে সেখানকার মানে স্টুডেন্টদের কাছ থেকে কালেক্ট করে নেওয়া হয়েছে, বুঝতে পারলে? তো আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা নিজের মতন করে স্ট্যান্ডার্ডভাবে স্ট্যান্ডার্ড খাতাতে তোমরা লিখে নেবে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, একটুখানি জুম করে দিচ্ছি, ঠিক আছে। ফার্স্ট অফ অল যেটা করতে হবে তোমাদেরকে কী করে লিখবে, প্রথম যে ডায়াগ্রামটা থাকবে, ওকে, একটু ছোট করে দিচ্ছি। দেখো প্রথম যে ডায়াগ্রাম হবে তোমাদের এখানে এই জায়গার মধ্যে, দেখো প্রথম কি করবে, ফার্স্ট অফ অল এখানে উপরের দিকে লিখবে, তোমরা তো হেডিংটা লিখবে, ঠিক আছে, সত্তাপেক্ষক মানে বা অপেক্ষক, যেটা আর কি তোমাদের এই আছে, মানে নাম আছে আর কি, হেডিংটা সেটা আর কি লিখবে এখানে। লেখার পর এখানে পার্শ্ববর্তী লিখে দিতে পারো সিলেবাস। সিলেবাস দিয়ে তুমি 3 এমসিকিউ আর কি 3টা করে দাও, এমসিকিউ 3টা এবং এসিকিউ, মানে সিলেবাসটা তোমার জানা থাকবে যে হ্যাঁ কত নাম্বার আসবে, 2টো, টোটাল 5 নাম্বার, বাই দ্য ওয়ে। তো ওটার একটা আলাদা ম্যাটার। সো প্রথম যেটা করতে হবে, ডায়াগ্রাম আঁকতে হবে, ঠিক আছে, মনে রাখার জন্য বলছি। সো দেখো আমরা হেডিং লিখে নিলাম, এরপর হেডিং লেখার পরে যেটা আমরা লিখব, এখানে লেখো গঠন অনুসারে। কী লিখবে বলো? গঠন অনুসারে। আমি একটু তাড়াতাড়ি লিখবো যেহেতু তোমাদের ক্লাসটা না তো লং হয়ে যাবে, ঠিক আছে, সেই জন্য তাড়াতাড়ি, একটু হাতের লেখা খারাপ হতে পারে, ওকে, যেহেতু আর কি পেন্সিল দিয়ে লিখছি, ট্যাবের মাধ্যমে। তো গঠন অনুসারে, গঠন অনুসারে, অনুসারে, গঠন অনুসারে বচনের শ্রেণী বিভাগ, বচনের শ্রেণী বিভাগ, এটা হেডিং, ঠিক আছে। এটা আমাদের কি হলো তাহলে, গঠন অনুসারে বচনে আমরা শ্রেণী বিভাগ করছি, ঠিক আছে, গঠন অনুসারে বচনের শ্রেণী বিভাগ করছি। তো ছোট্ট করে তোমরা এই মতন করে একটা লাইন দিয়ে দিবে, জাস্ট ডায়াগ্রামটা আঁকছি, তারপরে আর কি মূল মূল পয়েন্টগুলোতে যাব। এটাকে আমরা দুই ভাগে ভাগ করব। গঠন অনুসারে বচনের শ্রেণী বিভাগ আছে যে, এটাকে আমরা প্রথমত 2 ভাগে ভাগ করব, বা তুমি এখানে নিতে পারো মিডিলে যে বচন, বচনকে তোমরা এই 2 ভাগে ভাগ করতে পারো। গঠন অনুসারে বচনের শ্রেণী বিভাগ একই কথা, অথবা তোমরা এই যে বচনটাকে যে করলাম আর কি, ঠিক আছে, এই মতন করে 2টো শ্রেণীতে ভাগ করো। এদিকে একটা, এখানে একটা শ্রেণী হবে। এখানে যেটা হবে সরল, একটা শ্রেণী হবে কি সরল, অথবা স্ল্যাশ দিয়ে লিখবে, বা
বা করো অথবা এই মতন দিতে পারো, যেটা লিখবে অযৌগিক। অযৌগিক, ঠিক আছে, সরল বা অযৌগিক হয়ে গেল। দিয়ে এইদিকে লিখবো আমরা যৌগিক। এদিকে যে পয়েন্টটা আছে এখানে লিখবো আমরা যৌগিক, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত হয়েছে। প্রথম আমরা হেডিং করলাম কি, গঠন অনুসারে বচনের শ্রেণী বিভাগ। যদি আমাদের এমসিকিউ থাকে, ঠিক আছে, যে গঠন অনুসারে বচনকে কয় ভাগে ভাগ করা হয়, গঠন অনুসারে, বচনের চ্যাপ্টারটা আমরা আলাদা ওটা পড়ছি, ঠিক আছে। যদি এখানে থাকে গঠন অনুসারে বচনের শ্রেণী বিভাগ, যেমন আমরা সত্তাপেক্ষর মধ্যে করছি, বচন একটা হচ্ছে কি সরল বা অযৌগিক, আর একটা হচ্ছে কি যৌগিক। এবার চলে এসো, তোমরা আশা করি এই পর্যন্ত লিখে নিয়েছো, আমি মিশিয়ে দেবো, ঠিক আছে, যেহেতু আরও একটু ডায়াগ্রামটা বাড়বে, ডায়াগ্রামটা আরও একটু বড় হবে, তো আমরা এখানে জায়গা নেই বলে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে। আবার বলছি, গঠন অনুসারে হেডিং করবে, বচন সরল মানে বচন দুই প্রকার লিখবে, যৌগিক অযৌগিক। এরপরে করবে, যেটা করতে হবে আমাদের যে এখানে, অর্থাৎ এই যে জায়গাটার মধ্যে যে যৌগিকটা ছিল, তাই তো, যৌগিক ছিল আর এদিকে কী ছিল, অযৌগিক ছিল, তাই না, অযৌগিক ছিল। এই যৌগিককে এবার আমরা কি করব, 5 ভাগে ভাগ করব। এ মতন করে টান দাও, ঠিক আছে, এ মতন করে পুরো একটা ডায়াগ্রামটা এঁকে দাও। 5 ভাগে ভাগ করব। কয় ভাগে, 5 ভাগে। প্রথম যেটা লিখবে সেটা হচ্ছে কি নিষেধক, নিষেধক, ঠিক আছে। 1 নম্বর হলো কি নিষেধক। 2 নম্বরে করো সংযৌগিক, কমা দিয়ে দিবে, সংযৌগিক। এইটুকু যদি মাথায় না রাখো ডায়াগ্রামটা, তাহলে মানে একটা কী করে তোমার যে ইটা মানে মানে পুরো চ্যাপ্টারটা কভার হবে 5 মার্কের, পুরো সেটা একদম মানে শিখে দিয়ে একদম সম্পূর্ণ ফ্রিতে বলতে গেলে, ঠিক আছে। এবং তোমাদের যে প্র্যাকটিস থাকবে এই জায়গার মধ্যে, অবভিয়াসলি তোমাদের কয়েকটা প্র্যাকটিস করতে দেব। শতমিথ্যা হবে কি সত্য সারণীর মধ্যে কি কোনটা প্রমাণ হবে, শতমিথ্যা হবে কি শতসত্য হবে বা অনিশ্চিত হবে কোনটা হবে, সেটা তোমরা প্রমাণ করবে, ঠিক আছে। তাহলে কি লিখলাম, প্রথমটা আমরা নিষেধক, তারপরে হয়ে যাবে সংযৌগিক। সংযৌগিক, হাতের লেখা একটু খারাপ হচ্ছে, আমি বলে দিচ্ছি, তোমরা ক্যাপচার করে নেবে, ঠিক আছে, মানে আর কি লিখে নেবে সংযৌগিক। তারপর লিখবে প্রাকল্পিক, তাড়াতাড়ি লিখবে, ঠিক আছে, প্রাকল্পিক, প্রাকল্পিক। তারপর লিখবে বৈকল্পিক, তারপর লিখবে কি বৈকল্পিক। প্রাকল্পিক বৈকল্পিক আশা করি তোমাদের লাইভ ক্লাসে ম্যাম পড়িয়েছেন, ঠিক আছে। আমাদের এই চ্যানেলের মধ্যেও আসর প্রদীপ একাডেমিতে এইখানেও আমাদের এই প্রাকল্পিক বৈকল্পিকের ক্লাস রয়েছে। তোমরা যদি কেউ ক্লাস না করে থাকো সেখানে তোমরা ক্লাসটা করে নিও। তারপরে চলে এসেছে ওখানে দ্বিপ্রাকল্পিক, দ্বিপ্রাকল্পিক, অথবা এখানে লিখতে পারো প্রতিকল্পিক। দ্বিপ্রাকল্পিক অথবা প্রতিকল্পিক মানে একই কথা। প্রতিকল্পিকও কোশ্চেন থাকতে পারে, দ্বিপ্রাকল্পিক যতটা আর কি কমন, এই প্রতিকল্পিক শব্দটা এটাই আর কি এসে থাকে, ঠিক আছে। দ্বিপ্রাকল্পিক অথবা প্রতিকল্পিক। আশা করি এই পর্যন্ত হয়ে গেছে, বুঝতে পেরেছো। তাহলে প্রথম গঠন অনুসারে 2 ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে কি সরল আর অন্যটা হচ্ছে কি অযৌগিক। সরল বা অসরল বলতে পারো, যৌগিক অযৌগিক, ঠিক আছে। এবার চলে এসো যৌগিককে আমরা 5 ভাগে ভাগ করলাম, যেটাকে আরেকবার রিপিট করছি, নিষেধক, তারপর সংযৌগিক, এবার চলে আসবে প্রাকল্পিক, বৈকল্পিক, দ্বিপ্রাকল্পিক। আশা করি কমপ্লিট। এবার চলে এসো মূল টপিকের মধ্যে বা মূল জায়গার মধ্যে, এখন লিখতে শুরু করো। এবার চলে এসো যে তোমাদের 1 মিনিট, এই যে দেখো অলরেডি আমরা এটা কমপ্লিট করলাম, ঠিক আছে। এবার চলে আসবে, লিখে নাও, তাড়াতাড়ি করে লিখবে, ঠিক আছে। আমি পড়ে পড়ে যাচ্ছি, তোমরা একটু পুশ করে লিখবে, মানে পুশ করে দেবে, ঠিক আছে। যেহেতু আমরা এই যে মানে সরলের যে আমরা মানে আর কি ক্যাটাগরি করলাম, সেটার সংজ্ঞাটা আমরা অবশ্যই আমাদের জানতে হবে। সংজ্ঞা জেনে নেবে, সরল বা অযৌগিক বচন কাকে বলে। কোশ্চেন আসতে পারে, অবভিয়াসলি আসতে পারে, ঠিক আছে। আমাদের বেলাতে আই থিঙ্ক এসছিল, যৌগিক অথবা অযৌগিক দুটোর মধ্যে কোনোটা একটা এসেছিল 1 নম্বরে কোশ্চেন, ঠিক আছে। তো মিস করা যাবে না, ভালো করে লিখে নেবে। দেখো কি লেখা আছে, যে বচনের অন্তর্গত কোনো অংশই পৃথকভাবে কোনো বচন বলে গণ্য হতে পারে না, যেমন, ঠিক আছে, আবার বলছি, যে বচনের অন্তর্গত কোনো অংশই, ভালো করে বুঝবে, কোনো অংশই পৃথকভাবে বচন বলে গণ্য হতে পারে না, তাদেরকে আমরা কী বলবো, তাদেরকে আমরা অযৌগিক বা সরল বচন বলবো। বুঝতে পেরেছি।
লিখে নাও, বুঝতে পারবে না, এখন বোঝা যাবে না, লিখে নাও আগে, ঠিক আছে। আবার বলছি, যে বচনের অন্তর্গত কোনো অংশই পৃথকভাবে পৃথকভাবে কোনো বচন বলে গণ্য হতে পারে না, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা সরল বচন বলবো। যেমন কি? যেমন উদাহরণটা ভালো করে দেখবে, সব কাক হয় কালো, সব কাক হয় কালো, শিশু হয় সরল, ইত্যাদি। দেখো, সব কাক হয় কালো, সরল বচন, এটা সিম্পল। শিশু 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 হয় সরল, ঠিক আছে, বা শিশুরা সরল আমরা বলে থাকি, এটা সিম্পল, অযৌগিক। ওকে, তাহলে সরল বচনের মধ্যে কোনো কি আছে কি, পৃথকভাবে কোনো বচন গণ্য হতে পারে না, পৃথকভাবে হবে না কিন্তু। যেমন কি কাক আর কালো, দুটো ওয়ার্ড তো আছে, কাক আর কালো দুটো ওয়ার্ড আছে, এখানে কখনো কাক কালোকে ছাড়া থাকতে পারে না, কালো কালো ছাড়া, তার মানে যে সমস্ত কাক হয় সবাই তো কালোই হয়, তাই না? পৃথিবীতে যত সমস্ত, তোমরা কি সাদা কাক বা লাল কাক দেখেছো? আই ডোন্ট নো, আমার চোখে পড়েনি এখনো পর্যন্ত। যাই হোক না কেন, এটা হচ্ছে যৌগিক, এই সরল বচন, ঠিক আছে, এটা লিখে নেবে। এরপর চলে আসবে যৌগিক বচন। আসল খেলা তো এখনও তোমাদের সিলেবাস স্টার্ট হয়নি, এই যৌগিকের পর নিষেধক থেকে তোমাদের খেলা স্টার্ট হবে, ঠিক আছে। এবার তো চলে নাও যৌগিকটা, তাড়াতাড়ি লিখে নাও। যে বচনের অন্তর্গত এক বা একাধিক অংশ স্বতন্ত্রভাবে বচন হিসাবে গণ্য হতে পারে, এক বা একাধিক, যেমন কি রাম বুদ্ধিমান এবং শ্যাম বুদ্ধিমান। দেখো এখানে রাম বুদ্ধিমান এবং শ্যাম বুদ্ধিমান, এখানে কি বলেছে? এক বা একাধিক, একটা দিয়েও হতে পারে, স্বতন্ত্রভাবে বচন হিসাবে গণ্য হতে পারে। স্বতন্ত্রভাবে আমি যদি এটুকুকে বচন করি রাম বুদ্ধিমান, তাই তো অবভিয়াসলি রাম বুদ্ধিমান, যদি বলি শ্যাম বুদ্ধিমান, যদি বলি এখন সুস্মিতা বুদ্ধিমান, ঠিক আছে, বা সৃষ্টি বুদ্ধিমান, তাহলে এই সৃষ্টি বুদ্ধিমান এটা দিয়ে তো আমরা করতে পারি, বচন করতে পারি, তাই তো অবভিয়াসলি বচন করতে পারি। রাম বুদ্ধিমান, বলো তো বচন কী হবে তাহলে? রাম হয় বুদ্ধিমান, তাই না? এখানে বলা হচ্ছে কি শ্যাম বুদ্ধিমান, এটাও স্বতন্ত্রভাবে বচন হচ্ছে। যেটা স্বতন্ত্রভাবে মানে একাই যে বচনটা হবে, একাই একইভাবে যেটা আর কি হবে, সেটাকে আমরা কি করব? স্বতন্ত্র হতে পারে বা একা কি হতে পারে, মানে একলাই হতে পারে, একা, যেমন কি বললাম কি রাম বুদ্ধিমান হতে পারে, দুটোকে আমরা যদি অ্যাড করি, রাম এবং শ্যাম দুজনেই বুদ্ধিমান বা পরিশ্রমী, যাই বলো না কেন, রাম বুদ্ধিমান এবং শ্যাম পরিশ্রমী, রাম এবং শ্যাম দুজনেই পরিশ্রমী। নেক্সট চলো, তাহলে এটা হচ্ছে যৌগিক বচন। এরপরে চলে এসো আসল জায়গা, হচ্ছে এখান থেকে তোমাদের সিলেবাস শুরু, ভালো করে কেয়ারফুলি বলছি, আশা করি এই পর্যন্ত ডান। এখানে চলে এসো নিষেধক বচন, হেডিং করবে নিষেধক বচন, হেডিং করবে নিষেধক বচন, কালো কালিতে হেডিং করবে, ঠিক আছে। তোমরা যেটাতে আনসার লিখছো সেটাতে না, যেটাতে বুলেট পয়েন্টগুলো লিখছো, দুটো কালি সর্বদা ব্যবহার করবে, একদম মানে ম্যান খাতায় রেখে লিখে রাখবে, ওকে, ম্যান খাতায় লিখে রাখবে। দেখো কি বলছে নিষেধক বচন, যে সকল যৌগিক বাক্যে নয়, নি, না, এমন নয় যে, ঠিক আছে, এই জাতীয় শব্দের উল্লেখ থাকে, তাকে নিষেধক বচন বলে। আবার বলছি, দেখো খুব একদম সিম্পল, নিষেধক বচন। নিষেধ মানে কি? নিষেধ মানে কি বলো তো? না। যেমন কি তোমার মা বলছে এই ভাত খেয়ে নে, তুমি কি বলছে না খাবো না, এই যে না বললে মানে নিষেধ করলে আর কি, নিষেধ করা কোনো কিছু, যে না, নি, তারপরে তোমার না, নি, নয়, এমন নয় যে, এই জাতীয় শব্দগুলো থাকলে আমরা কি করব? এই জাতীয় শব্দগুলো থাকলে আমরা সেটাকে নিষেধক বচন বলে গণ্য করব। আশা করি বুঝতে পেরেছ। আবার বলছি, যে সকল যৌগিক বাক্যে নয়, কমা, নি, কমা, না, দেখো কমা দেওয়া আছে এগুলো, ঠিক আছে, এমন নয় যে, এই জাতীয় শব্দগুলো হাইপেন দিয়ে দেবে, তারপর লিখবে এই জাতীয় শব্দের উল্লেখ থাকে, তাকে আমরা নিষেধক বচন বলবো, ঠিক আছে, বা তাকে নিষেধক বচন বলে, এই মতন করে ডান। যেমন কি গোলাপি ইঁদুর নয়, ঠিক আছে, গোলাপি ইঁদুর নয়। বলো পৃথিবীকে কি কোথাও গোলাপি ইঁদুর দেখেছো? বলো পৃথিবীতে কোথাও গোলাপি ইঁদুর আছে? হ্যাঁ, গোলাপি ইঁদুর নেই। এবার ধরে বললাম যে সাদা কাক নেই, বুঝতে পারলে, সাদা কাক নেই, আছে কি কোথাও দেখেছো? আমার জানি না, আমার দেখা নেই, ঠিক আছে, যেমন গোলাপি ইঁদুর নেই, তাহলে এটা হচ্ছে যে নেই, শেষে দেখো ভালো করে নেই কথা উল্লেখ করা আছে, দেখো এই যে শেষে নেই আছে, তাই না? যদি বলে ধরো নাও আমি তোমাকে ভালোবাসি, এক্সাম্পল, ঠিক আছে, তাহলে তোমার রিপ্লাই কি আসবে? না, আমি তোমাকে ভালোবাসি না, তাই, ঠিক আছে, তোমার বন্ধু বললো বা তোমার বান্ধবী বললো, যাই হোক না কেন, ওই যে না, নি শব্দ যদি থাকে, চোখ বন্ধ করে সেটাকে আমরা কি বলবো? নিষেধক বচন বলবো, ঠিক আছে। আর নিষেধক বচন যখনই বসবে, সর্বদা এই চিহ্নটা বসবে, এটাকে বলা হয় কার্ল। কি বলে? এই যে এই মতন করে, দেখো এই মতন করে, বাস একটুখানি চিহ্ন একটু টেরাবাকি হয়ে গেল, বাস এরকম করে, ঠিক আছে, এই মতন করে, এটাকে বলা হয় কার্ল, বুঝতে পারলে? কয়াকার লয়রেপ, কার্ল, তোমাদের বইয়েও লেখা আছে,
ঠিক আছে, এবার চলে এসো, তাহলে বুঝবো কি করে এবার এই জায়গার মধ্যে ভালো করে দেখবে নিষেধক বচন আমরা কি বললাম, কল, ভালো করে মনে রাখবে নিষেধক বচনের জন্য আমরা কি ব্যবহার করব, কল ব্যবহার করব। ঠিক আছে, এবার চলে এসো গোলাপি ইঁদুর নয়, ভালো করে দেখো গোলাপি ইঁদুর নয়, এখানে কয়টা পদ আছে বা কয়টা কি বলে যেন, হ্যাঁ কয়টা পদ আছে বলো। গোলাপি ইঁদুর নয় একটাই শব্দ, যেমন এখানে দেখো রাম বুদ্ধিমান এবং শ্যাম বুদ্ধিমান, রাম আছে একটা, রামকে যদি আমরা অ্যাজ ধরি তাহলে এটাকে অবভিয়াসলি পি ধরতে হবে, তাই না, উদ্দেশ্য পদ আর বিধেয় পদ। তাহলে এখানে পদ বলতে কটা আছে, একটাই আছে, গোলাপি ইঁদুর নয়। তাহলে আমরা যদি এটা বচন করি তাহলে আমরা হতে পারি গোলাপি নয় ইঁদুর, ঠিক আছে, বা ইঁদুর নয়, গোলাপি নয় ইঁদুর, এরকম আছে, কিন্তু এটা অবাঞ্ছনীয় বা অযৌক্তিক হচ্ছে। এবার চলে এসো ওদিকে কথা আলোচনা না করতে গিয়ে আমাদের মূল ফোকাস থাকবে কি নিষেধক বচন। নিষেধক বচন আমরা এটুকু চিনলাম, নয় নি না এ মতন না এ মতন থাকবে, এক নম্বর কথা। দুই নম্বর উদাহরণ একটা দেখে নিলে গোলাপি ইঁদুর নয়। আর যেটা আমরা ব্যবহার করব কার্ল, এই যে এই চিহ্নটাকে কার্ল বলে, ঠিক আছে, এই মতন করে কার্ল ব্যবহার করবে। এখানে দেখো ভালো করে, এখানে আমরা একটাই পি নিয়েছি, কেন বলো তো, একটাই পদ আছে বলে এই জায়গাটাতে, বুঝতে পারলে, এই উদাহরণটার মধ্যে একটাই পদ আছে যেটাকে বলা হয় বচন গ্রাহক। ঠিক আছে, বচন গ্রাহক বা প্রতীক, বচন গ্রাহক বা প্রতীক, একটা প্রতীক নিয়েছি, ঠিক আছে, একটা চিহ্ন নিয়েছি পি। এখানে আমরা এসপি নিতে পারবো না, ওটা সামনের দিকে আলোচনা করছি, ঠিক আছে। তাহলে এটুকু নিষেধক বচন আশা করি হয়ে গেল। তারপরে দেখো নিচের দিকে ভালো করে লিখে নেবে খাতায়, বারবার বলছি, ঠিক আছে। এই নিষেধক বচনকে সাংকেতিকভাবে ব্যক্ত করতে প্রতীক চিহ্ন ব্যবহার হয় কার্ল, এই তো লেখা আছে কার্ল, এইটুকু চিহ্ন, এই যে এই মতন করে, ঠিক আছে, এই মতন করে, বাস এই মতন করে কার্ল ব্যবহার করা হয়। ডান, শেষ। তাহলে এবার যদি বলি রাম ভাত খাই, রাম ভাত খাই, বলো এখানে তো একটাই বিবৃতি, একটাই আলোচনা করছে, তাহলে রাম ভাত খাই বলে আমরা পি নিলাম। এবার কেউ এসে বলছে না রাম ভাত খায় না, তাহলে কি হবে, শুধু পিটার আগে কার্লটা বসিয়ে দেবে, বাস কথা শেষ হয়ে গেল, বুঝতে পারলে। এবার চলে এসো নিষেধক বচন, সংযোজক বচন। সংযোজক বচনের মধ্যে দেখো কি বলছে, যে সকল যৌগিক বাক্যে এবং কমা কিন্তু কমা আর তবু, কমা দেওয়া আছে, ঠিক আছে, এবং কিন্তু আর তবু এই জাতীয় শব্দের দ্বারা দুটি সংযোগী, শব্দটা এখানে আছে কি, দুটি সংযোগী, ভালো করে লিখবে, দুটি সংযোগী যুক্ত থাকে, দুটি সংযোগী যুক্ত থাকে। আর আবার বলছি, যে সকল যৌগিক বাক্যে এবং কমা কিন্তু কমা আর কমা তবু এই জাতীয় শব্দের দ্বারা দুটি সংযোগী, দুটি লিখে নাও তারপর বোঝাচ্ছি, দুটি সংযোগী যুক্ত থাকে, তাকে আমরা সংযোগিক বচন বলে। বাস, যেমন দেখো দুটি সংযোগী কোথা থেকে হলো, যেমন দেখো রাম আসবে এবং শ্যাম আসবে, এই যে দেখো এবং বলেছে, ঠিক আছে, চিহ্নিত কি আমাদের, এই যে দেখো এখানে বলাই হয়েছে এবং থাকবে, না হলে কিন্তু থাকবে, না হলে আর থাকবে, না হলে তবু থাকবে, এই জাতীয় শব্দগুলো থাকবে, ঠিক আছে। সংযোগ মানে কি বলতো, যুক্ত করা, অ্যাড করা, মানে প্লাস করা আর কি। রাম আসবে, দেখো এখানে বলা হচ্ছে কি, রাম আসবে এবং শ্যাম আসবে, রাম আসবে এবং শ্যাম আসবে, তো এটা হচ্ছে এক নম্বর সংযোগী, ঠিক আছে, এটাকে বলা হয় প্রথম সংযোগী, এটাকে বলা হয় দ্বিতীয় সংযোগী। সেই জন্য এখানে এই যে বলা হয়েছে যেখানে দুটি সংযোগী, এই জন্য বলা হয়েছে এখানে দুটি সংযোগী, যে দেখো দুটি সংযোগী, রাইট, দুটি সংযোগী যুক্ত থাকবে। দেখো যুক্ত হয়েছে কি দিয়ে, এবং দিয়ে যুক্ত করেছে, এই এবং শব্দটা এসে কি করেছে, এখানে যুক্ত করেছে, অ্যাড করেছে। আশা করি বুঝতে পেরেছো। এই দুটি সংযোগী যখন এই কি আসবে, সংযোজী বচনের ক্ষেত্রে ডট ব্যবহার করব, কি ব্যবহার করব, ডট, এই যে ডট এই মতন করে, ঠিক আছে, এই ডটটা ব্যবহার করবে এবং এর জন্য, এবং তবু কিন্তু, ঠিক আছে। যদি দেখো এখানে দেখো আর আবার বলছি, রাম আসবে এবং শ্যাম আসবে, তাই তো, দেখো এবং এর জন্য দেখো এই জায়গাটাতে এই যে ডট ব্যবহার করা হয়েছে, তাই না, এই যে ডট ব্যবহার করা হয়েছে, রাম আসবে এবং শ্যাম আসবে। তাহলে এখানে দেখো কটা প্রতীক নেব, এখান থেকে রাম হলো একটা পি, এখান থেকে কিউ, তাই না, দুটি মানে আর কি বচন গ্রাহক পেলাম, ঠিক আছে। তাহলে রাম আসবে এটা নিলাম, এবার যেহেতু আর কি এবং আছে, এবং এর জন্য আমরা কি নিব, ডট নেব, দিয়ে এখানে কিউ বসিয়ে দিলাম, বাস এই শ্যাম আসবে যেহেতু, ডান। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সংযোগিক বচনটা ডান। এখানে যদি বলতাম, ঠিক আছে, কথার মানে বলছি, প্রবৃত্তির সংযোজী দ্বারা পারস্পরিক যুক্ত হয়ে থাকে, এখানে চলে এসো। এবার ধরে নাও, এখানে একটা উদাহরণ ধরে নাও, ভালো করে বোঝাচ্ছি, লিখে নিতে পারো পারলে, ঠিক আছে। দেখো এই জায়গার মধ্যে এক্সাম্পল
কি বলেছে? রাম আসবে এবং শ্যাম আসবে, তাই না? লিখো তাড়াতাড়ি, রাম আসবে এবং শ্যাম আসবে। ডান, রাম আসবে এবং শ্যাম আসবে। তাহলে এই এবং এর জন্য আমরা কি নিয়েছি? ডট। আর রাম আসবে মানে কি? পি। আর এটুকু মানে কি? কিউ। তাহলে ইকুয়াল টু আমাদের কি বসবে এখানে বলো? পি ডট কিউ। এই পর্যন্ত শেষ আশা করি। এবার যদি বলি রাম আসবে না, বা ধরে নাও রাম আসবে এবং শ্যাম আসবে না, যদি এরকম বলি, লিখে নাও এটাও। তাহলে তাহলে কেমন করে হবে বলো? রাম আসবে এবং শ্যাম আসবে না, বলো তাহলে কি হবে? তাহলে এখানে ভালো করে দেখো, রাম আসবে মানে পি, ঠিক আছে, সরি পি। এবার চলে এসো এবং, এবং এর জন্য কি জানো? এটা ডট। শ্যাম আসবে না, শ্যামের জন্য সরি কিউ, হ্যাঁ এটা কিউ হবে, কিউ। এবার দেখো শেষে না আছে, একটু আগে আমরা পড়লাম না থাকলে কি হবে? কার্ল ব্যবহার হবে, তাই না? তাহলে কোথায় ব্যবহার হবে? এর আগে ব্যবহার হবে। তাহলে ইকুয়াল টু কোথায় কি হলো? পি ডট কার্ল কিউ। বলো কে বুঝতে পারোনি? নির্লজ্জা হাত তোলো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে পি নাল, এই যে না এর জন্য আর কি শব্দটা না বলেছি, যদি এখানে বলতো, যদি এখানে যদি বলতো প্রথম দিকে বলতো রাম আসবে না এবং শ্যাম আসবে, যদি এরকম বলতো, তাহলে অবভিয়াসলি এখানে কার্লটা বসতো, তাই না? বাস কথা, খেল শেষ। আশা করি বুঝতে পেরেছো। ইয়েস। এরপরে চলো, ডান। এখানে হচ্ছে মূল পয়েন্ট বা আসল এখানে লেখা রয়েছে। সরি, ক্লাসটা লম্বা হবে, একটা ক্লাসের মধ্যে পুরো ক্লাসটা সমাপ্ত করে দেবো, ঠিক আছে? একটা ক্লাসের মধ্যে কোনো ডাউট থাকবে না। একটু স্পিডে যাচ্ছি, ঠিক আছে? তোমরা লিখে নেবে, ভালো করে বলছি। এই সংযৌগিক, যেহেতু সংযোগীর সংজ্ঞা বলছি এবং ওর উপর আমরা কথা বলছি, এই সংযৌগিক বচনের মিথ্যার প্রাধান্য বেশি। বুঝতে পারলে না? ছেড়ে দাও। অর্থাৎ দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে, এই অর্থাদের পরে ভালো করে তাকাবে, এই অর্থাদের পরে এখানে বলা হয়েছে কি, এখান থেকে ভালো করে তাকাও। দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে তবেই সত্য, নচিত মিথ্যা হবে। দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে সত্য হবে, নচিত মিথ্যা হবে। তাহলে বলো এখানে আমরা কি বলেছিলাম? দুটি সংযোগী একই সঙ্গে, সংযোগী, এই যে সংযোগী বচনের জন্য আমরা ডট ব্যবহার করি, তাই তো? এই ডটটা ব্যবহার করে থাকি। এবার দেখো এখানে দুটি যখন আর কি আমরা বচন গ্রাহক নিচ্ছি, ঠিক আছে? দুটি আমরা বচন গ্রাহক নিচ্ছি, যেহেতু দুটি আমরা পেলাম, রাম আসবে এবং শ্যাম আসবে, তাই না? এই রামের জন্য আমরা পি আর কিউর জন্য। এবার যখন দুটি থাকবে এই অনুযায়ী তোমাদের নিচের দিকে আসবে, ঠিক আছে? এবার দেখো সারি কটা করবে বলো, মানে কটা সারিবদ্ধ করবে বা কটা সারি হবে, এই বিষয় নিয়ে তোমাদের নিচের দিকে যে আর কি পিডিএফ অলরেডি তোমাদের এই জায়গার মধ্যে অ্যাড করেছি, ঠিক আছে? সেটা তোমরা ভালো করে পড়বে এবং তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? দেখো স্তম্ভগুলি কটা করবে, যদি একটা থাকে, যেমন বলেছে কি রাম আসবে না, ঠিক আছে? বা গোলাপি ইঁদুর নেই, এই অনুযায়ী যদি, যেহেতু আর কি একটা, তাহলে পি আসছে, তাই না? গোলাপি ইঁদুর নেই, তার মানে শেষে কি কার্ল ব্যবহার করতে হবে। সেজন্য এরকম যদি থাকে তাহলে দুটো মাত্র সারি ব্যবহার করতে, মানে একটার জন্য দুটোর জন্য চারটা। কেমন করে দেখো, এখানে দুটো আছে তো, একটা পি আছে একটা কিউ আছে, তাহলে দুটো আছে, তাহলে কটা দেখো? চারটা ব্যবহার করেছি। এই একটা, দুটো, তিনটে, চারটা, তাই না? যখন দুটো থাকবে, ঠিক আছে, বচন গ্রাহক, সেক্ষেত্রে তখন কিন্তু আমরা চারটে ব্যবহার করব। কেমন করে দেখো, প্রথম যেটা আর কি লেখার পদ্ধতি হচ্ছে প্রথমে তোমরা এখানে দেখো, প্রথমে দেখো এখানে আমরা পি লিখলাম, এখানে কিউ লিখলাম, ঠিক আছে? পি কিউ দিলাম, এর মিডিলে সোজা করে একটা টান দিলাম, দিয়ে এই মতন করে টান দিব, আবার এই জায়গাটাতে টান দেব, ঠিক আছে? এবার দেখো প্রথম যে জায়গাটা আমাদের, যে প্রথম পি আছে, প্রথম দুটো কি দিবে? প্রথম দুটো টি দিবে এবং শেষের দুটো এফ দিবে। বুঝতে পারলে? প্রথম দুটো টি, আবার বলছি, লেখার পদ্ধতি হচ্ছে প্রথম দুটো টি এবং শেষের দুটো এফ, ঠিক আছে? এরপরে যখন লিখবে, প্রথমটা টি দিবে, তারপরটা এফ দিবে, তারপরটা টি দিবে, তারপরটা এফ দিবে। বুঝতে পেরেছো আশা করি? আবার বলছি, প্রথম দুটো টি থাকবে, তারপরে দুটো এফ থাকবে, প্রথমটা টি থাকবে,
তারপর একটা এফ থাকবে, তারপর একটা টি থাকবে, তারপরটা এফ থাকবে, মানে একটা টি একটা এফ, একটা টি একটা এফ করে এই মতন করে আসবে। ঠিক আছে, সো এবার দেখো এই জায়গার মধ্যে দেখো, এখানে এই জায়গার মধ্যে দেখো, সরি পাশের রুমে একটু আওয়াজ হচ্ছিল তাই আর কি বারণ করছিলাম। যাই হোক, তাহলে এবার দেখো রাম আসবে, এটা নিলাম, সাম আসবে, এই একটা বচন গ্রাহক নিলাম। এবার চলে এসো, প্রথম টি দুটো লিখলাম, তারপর দুটো এফ লিখলাম। ঠিক আছে, প্রথমটা টি, তারপর একটা এফ, তারপর একটা টি, তারপর একটা এফ, ব্যাস ডান। এরপরে দেখো এখানে কি বলছে, দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে তবেই সত্য, নচেত মিথ্যা হবে। দুটি সংযোগী, তাহলে এখানে দেখো এটা একটা সংযোগী আছে আমাদের, এটা একটা সংযোগী আছে, তাই না? দুটি সংযোগী একই সঙ্গে সত্য হতে হবে। দেখো এই জায়গাটা সত্য আছে, এটা আর এটাও দেখো, এটাও সত্য আছে। তার মানে দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে সত্য, এই দেখো সত্য বসেছে, বাকি সব ক্ষেত্রে মিথ্যা বসেছে। আশা করি বুঝতে পেরেছ। আবার বলছি দেখো, দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে সত্য, নচিত মিথ্যা, বারবার বলেছে এখানে। ঠিক আছে, দেখো দুটি সংযোগী, ওই জন্য দেখো তোমাদের এই মানে যখন আর কি সংজ্ঞাটা লেখানো হয়েছে সেই সংজ্ঞার মধ্যে সংযোগী শব্দটা অ্যাড করা হয়েছে। দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে সত্য, নচেত মিথ্যা হবে, বাস কিছু দেখার নেই। দুটি সংযোগী একই সঙ্গে আমরা সত্য যদি দেখতে পাই তাহলে আমরা সত্য করব, নচেত মিথ্যা হবে। ঠিক আছে, আরেকবার দেখো এখানে লিখছি, পি কিউ লিখে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো প্রথম টি আছে, তারপরে টি আছে, তারপরে এফ আছে, তারপরে এফ আছে। ঠিক আছে, এটা টি। এরপর দেখো তারপর প্রথমটা কি লিখবে, টি, তারপরে এফ, তারপরে টি, তারপরে এফ, ডান। এরপরে যেটা বিষয় রয়েছে সংযোগী বচনের ক্ষেত্রে, যে পি কিউ, পি ডট কিউ। ঠিক আছে, কি বলেছে এখানে দেখো ভালো করে, দুটি সংযোগী একই সঙ্গে সত্য হতে হবে। দেখো এটাও সংযোগী, এই সত্য আছে এটা, এবং এটাও সত্য আছে, তাই না? দুটি সংযোগী, টি মানে কি সত্য, আর এফ মানে কি মিথ্যা। দুটি সংযোগী একই সঙ্গে সত্য আছে, তার মানে এখানে সত্য দেব। বাকি সব ক্ষেত্রে কি আছে নিচে দেখার দরকার নেই, চোখ বন্ধ করে মিথ্যা বসিয়ে দাও, অ্যাপ বসিয়ে দাও, বাস আর কিছু দেখার দরকার নাই, বাস সংযোগী বচন হয়ে গেল। এবার কোশ্চেন আসছে, কোশ্চেনটা দেখো এখানে একদম তোমাদের সুন্দর করে দেওয়া হয়েছে। কোশ্চেন আছে কি, সংযোগী বচন কখন সত্য হয়, বলো তাহলে এবার নিজে থেকে খাটাও, সংযৌগিক বচন কখন সত্য হয়। আনসার আছে কি, সংযোগী বচনের দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে সত্য, একই সঙ্গে সত্য হলে সংযোগী বচনটি সত্য হবে। দেখো এখানে বলছে সত্য কখন হয়, দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে, দুটি সংযোগী একই সঙ্গে সত্য হলে সত্য হবে, নচিত মিথ্যা হবে। আশা করি বুঝতে পেরেছ, এটা হচ্ছে সংযোগী, ডান। এরপরে চলে এসো প্রাকল্পিক, প্রাকল্পিক বচন। দুঃখিত, একটু পাশের রুমে চিৎকার আসছে কিনা, তোমাদের এটা নেক্সট ক্লাসের মধ্যে এটা আর কি কমপ্লিট করে দেবো। ঠিক আছে, এই পর্যন্ত তোমরা লিখে রাখলে, তাহলে প্রথম তোমাদের কি বলবো, সংযোগিক বচনকে সামনে রেখে তোমাদের যতগুলো তোমরা পাবে কোশ্চেন, পুরো কোশ্চেনগুলো সলভ করে নাও। ঠিক আছে, তোমাদের বই যেগুলো আছে আর কি, বা তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে, তোমরা এটা মানে প্রমাণ করে বলবে, এক্সাম্পল। ঠিক আছে, তোমরা লিখে নাও একটা হোমওয়ার্কের মতন। এই পাশে দেখতে পাচ্ছ আওয়াজ আসছে আর কি, শব্দ আসছে, সেই জন্য বলছি। তাহলে দেখো এখানে পি, ঠিক আছে, সরি, তোমাদের কোশ্চেন থাকবে এই মতন করে। 1 নম্বর কোশ্চেন, পি ডট কিউ এর সত্য মূল্য কী হবে। এখনও যেহেতু সত্য সারণী, মানে সত্য সারণীগুলো, সত্য সারণী আমার মনে হয় না যে তোমরা পারবে। ঠিক আছে, সত্য মানে সত্য মূল্যটা পারবে, যেহেতু সত্য মূল্য তোমাদেরকে শেখায়নি, তোমরা শুধু এটুকু করবে, এর সত্য সারণী নির্ণয় করো, এর সত্য সরি হ্যাঁ, এটা দন্তস্ব তয়জফলা, সত্য সারণী, পেন্সিলটা একটু ডিস্টার্ব করছে, এর সত্য সারণী নির্ণয় করো। ঠিক আছে, আরেকটা বলছি, 2 নাম্বার, পি ডট কল্ড কিউ, এটারও সত্য সারণী নির্ণয় করো। ঠিক আছে, 3 নাম্বার বলছি, এগুলো তোমরা জাস্ট মানে আর কি করে রাখবে, করবে। ঠিক আছে, এম ডট কিউ, ঠিক আছে, এইটারও সত্য সারণী নির্ণয় করো। 4 নাম্বার, এম ডট কল এন, এটারও সত্য সারণী নির্ণয় করো। বাস এই চারটা তোমরা করো। ঠিক আছে, 4টা টোটাল তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা করে
সাবমিট করবে গ্রুপের মধ্যে অথবা পার্সোনাল, ঠিক আছে, তোমাদের যে পেড গ্রুপ রয়েছে আশার প্রদীপের, আমাদের পার্সোনাল আর কি, পার্সোনাল পাঠাবে বা ম্যামকে পাঠাবে বা স্যারকে যাই হোক না কেন, কিন্তু এই 4টা হোমওয়ার্ক করে পাঠাবে যে তোমরা কতটা বুঝলে। সবটাই কিন্তু আবার বলছি, সবটাই কিন্তু তোমাদের নিষেধক বচন এবং সংযোগী বচনের উপর সামনে রেখে তোমাদের এই 4টাই করে দেওয়া হলো, ঠিক আছে। একটু আওয়াজ আসছে, ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছি তোমাদেরও, সেজন্য বলছি আমরা ক্লাসটা এই পর্যন্ত সমাপ্ত করলাম, ওকে। এবং পরবর্তী ক্লাস অবশ্যই তোমাদের খুব শীঘ্রই আর কি দিয়ে দেবো আর কি। থ্যাংক ইউ।